তো 5,000 টাকা দেখে তো আমি অন্য লেভেলে উঠে গেছি। হুইজ কে এস আলম, হুইজ দরবেশ বাবা, আমার লেভেলে এখন কে আছে? আমি জানালা দিয়ে বাইরে আকাশে চাঁদ দেখতেছি, আমার ইচ্ছে করতেছে আমার টাকা দিয়ে আরেকটা চাঁদ বানায় লাগাই দিই, আমার 5 লাখ টাকার মালিক আমি। আমি রুমের দিকে তাকালাম, খাটের উপরে কম্বল দেখে মাথা গরম হয়ে গেছে। কম্বল 2 মাস ধুই নাই, কম্বলটা জানালা দিয়ে ফেলে দিছি। খাট পাটে পাটে খুলে ফেলছি, খাটের ছানি ছাদের উপরে নিয়ে গেছি, আগুন জ্বালাই দিছি, ওখানে বারবিকিউ করে বারবিকিউ খাইছি। আমি বড় লোক, খাট আর একটা কিনবো, সমস্যা নেই। এবার যে আসবে নোয়াখালী থেকে থার্ড কন্টেস্টেন্ট আবিদ হাসান নীরব। তো একদিন অনেক রাতে আমি বাড়ি ফিরতেছি, হঠাৎ দেখি সামনে রাস্তায় একটা ব্যাগ, ব্যাগের মধ্যে 5 লক্ষ টাকা, আর এই পাশে একটা 500 টাকার নোট। আচ্ছা শবনম আপু, আপনি হইলে কোনটা নিতেন? 5 লাখ? আমি 5 লাখই নিতাম। আপনি তো অনেক বোকা, আমি 2টাই নিছিলাম। আর অবাক করা বিষয় কি, টাকাগুলো আমার জন্যই রাখা ছিল। এখন বলবেন আমার জন্য আমি কিভাবে বুঝছি? ভাই রাতে একা, রাস্তায় আর কোনো মানুষ ছিল না, ব্যাগ পড়ে আছে, আমি সামনে গেলাম, ব্যাগে কারো নামও লেখা নাই, আমি নিলাম, কেউ দেখলো না আমি যে নিছি, তাহলে অবশ্যই টাকাগুলো আমার, টাকার মালিক আমি। ঠিক বলছি না শবনম আপু? দেখছেন মানুষের দিয়ে মিথ্যা কথা বলানো কত সহজ। কাউরে মিথ্যা কথা বলাই অন্যদেরকে হাসানো আরো বেশি সহজ। তো আমি টাকাগুলো নিয়ে বাসায় গেলাম, ব্যাগ খুললাম, পুনে দেখি বরাবর 5 লাখ টাকা। এখন হয়তো ভাবতেছেন আমি তো রাস্তায় ব্যাগ খুলি নাই, 5 লক্ষ টাকা আমি প্রথমে কিভাবে বুঝলাম? কিভাবে? স্ক্রিপ্ট কার আমার, গল্প লিখছি কে আমি জানবো না কে জানবো? আমার এটা নতুন কিছু না, আমি ছোটবেলায় একবার রাস্তায় হাঁটার সময় 5,000 টাকা পাইছি। বিশ্বাস করেন আমিন ভাই, 5,000 টাকা পাই আমি পাগল হয়ে গেছিলাম, 1 সপ্তাহ পাগল ছিলাম। এরপর ওখান থেকে 3,000 টাকা দিয়ে চিকিৎসা করাইছি, আর 2,000 টাকার ওষুধ খাই ভালো হয়েছে। তো 5,000 টাকা দেখে তো আমি অন্য লেভেলে উঠে গেছি। হুইজ কে এস আলম, হুইজ দরবেশ বাবা, আমার লেভেলে এখন কে আছে? আমি জানালা দিয়ে বাইরে আকাশে চাঁদ দেখতেছি, আমার ইচ্ছে করতেছে আমার টাকা দিয়ে আরেকটা চাঁদ বানায় লাগাই দিই, আমার 5 লাখ টাকার মালিক আমি। আমি রুমের দিকে তাকালাম, খাটের উপরে কম্বল দেখে মাথা গরম হয়ে গেছে। কম্বল 2 মাস ধুই নাই, কম্বলটা জানালা দিয়ে ফেলে দিছি। খাট পাটে পাটে খুলে ফেলছি, খাটের ছানি ছাদের উপরে নিয়ে গেছি, আগুন জ্বালাই দিছি, ওখানে বারবিকিউ করে বারবিকিউ খাইছি। আমি বড় লোক, খাট আর একটা কিনবো, সমস্যা নেই। এরপরে মাঝরাতে রুম আসলাম, ঘুমাবো, আল্লাহ খাট তো পুড়ে ফেলছি, ঘুমাবো কই, কম্বলও নাই। কি ভাবছেন আমি নিচে ঘুমাইছি? নিচে ঘুমাইছি, আমি কি হাওয়ার উপরে ঘুমাবো? তো রাতে ঘুমানোর আগে আমি অনলাইনে ঢুকলাম, একটা খাট তো অর্ডার দিতে হবে। তো অনেকক্ষণ দেখলাম, দেখার পর একটা দোকান পছন্দ হলো। আমি দোকানদারকে কল দিয়ে বললাম শুনেন কালকে সকালের মধ্যে আমার একটা খাট লাগবে, আর খাটটা অবশ্যই দামি হইতে হবে, প্লাস অনেক মজবুত হইতে হবে, কারণ আমি সামনে বিয়ে করতেছি, বউরে নিয়ে মজা করলো যাতে খাট না ভাঙে। বলতেছে শুধু আপনি না, পুরো এলাকার মানুষ এসে মজা করলো, খাট ভাঙবে না। আমি বলছি হ্যাঁ ঠিক এরকমই একটা খাট আমার লাগবে। তো আমি রাতে ঘুমিয়ে পড়লাম, সকালে ঘুম থেকে উঠে দেখে আমার খাট চলে আসছে। আমি টাকা দিলাম, ওরা উপর উঠে দিল পাটে পাটে। খাট ফিটিং করতে যাই ঝামেলা, ওই হালায় আসলে পুরো এলাকার মানুষের জন্য খাট বানাইছে, রুমের থেকে খাট বড়। কোনো সমস্যা নাই, আমার টাকার অভাব নাই, খাটটা ছাদের উপরে নিয়ে গেছে, এটা পুরো আজকে আবার বারবিকিউ খাবো। তো আমি রাতে নিচে ঘুমাইছিলাম, ঠান্ডা লেগে গেছে, গেলাম ডাক্তারের কাছে। ডাক্তার চেক করে বলো, ও বাপ আপনার গা তো গরম। আমি বলি হ্যাঁ টাকার গরম। বলে যে না না টাকার গরম না, আপনার জ্বর আসছে। এবার আমাকে চেক আপ করালো, ওষুধ টষুধ দিল, বিল আসছে 5,000 টাকা। ভাই আমি 5 লাখ টাকার মালিক, আমার বিল কেন 5,000 আসবে? আরো বেশি আসার কথা, ঠিক না? একটা গ্লাস নিয়ে ডাক্তারের মাথায় মেরে দিস, মেরে 15,000 টাকা দিয়ে বললাম 5,000 আমার, আর 10,000 টাকা দিয়ে আপনি চিকিৎসা করেন আর ফল ফ্রুট কিনে খান। এরপর ওখান থেকে বের হলাম, রাস্তা দিয়ে হাঁটতেছি, হঠাৎ একটা পাগল এসে আমার পিছনে একটা থাপ্পড় মারলো। আমি কিছু মনে করি না, টাকা আছে, 5,000 টাকা দিয়ে দিস। আর একটু সামনে গেলাম, ওর দেখা দেখি আরেকটা পাগল এসে আমার পাশে থাপ্পড় দিল। আমি কিছু মনে করলাম না, ওরা 5,000 টাকা দিয়ে দিস, কিন্তু ও 5,000 টাকা নিয়ে আবার আমাকে থাপ্পড় মারছে। আমার মাথা গরম হয়ে গেছে, আমি বললাম আয় তবলা তো বাজাইছে, এবার বাঁশিটা একটু বাজা দিয়ে যা।
এরপর আমি যাচ্ছি, লাঞ্চের সময় হলো, তো লাঞ্চ করার জন্য রেস্টুরেন্ট খুঁজতেছি। ভাই রেস্টুরেন্ট খুঁজতে আমার মাথা গরম, কি দেশে বাস করি ভাই, রেস্টুরেন্টে 10-15 হাজার টাকার উপরে কোনো প্ল্যাটারই নাই। আমার তো টাকার অভাব নাই, খুঁজেই পাচ্ছি না। এরপর গেলাম একটা রেস্টুরেন্টে, কি করতে হবে, খেতে তো হবে। বসলাম, বসে আমি মেনু দেখতেছি, ওয়েটারকে ডাক দিলাম। ওয়েটার এসে গা চুলকাচ্ছে, বললাম একজিমা আছে নাকি? বলে সরি স্যার, মেনুতে যা আছে তাই, এর বাইরে কিছু নাই। এরপর আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাইলে আপনি এক কাজ করেন, আমার জন্য কুমড়োর বেগুন এটা আনেন। বলে স্যার এটা হবে না। আমার মাথা গরম হয়ে গেছে। বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমার জন্য কাঁঠালের কাবাবটা আনেন। বলে স্যার এটাও হবে না। আমি বললাম আপনি বলছেন এখানে যা আছে সবই হবে, তাহলে এই দুইটা নাই কেন? সরি স্যার, 5ই আগস্টের পর থেকে আর পাওয়া যাচ্ছে না। তো কি করবো, খেতে তো হবে। এরপর কোনো একটা কিছু খেয়ে নিলাম, খেয়ে গেলাম শপিং করতে। গেঞ্জি দেখতেছি ভাই, একটা গেঞ্জি আমার পছন্দ হচ্ছে না, সবগুলোর দাম কম। এরপর ভিতর থেকে ম্যানেজার এসে বললো এই নেন স্যার, এই গেঞ্জিটা দেখতে পারেন, দুবাইয়ের গেঞ্জি, 16,000 টাকা দাম। সাথে সাথে আমার পছন্দ হয়েছে, গেঞ্জি না দাম, কারণ আমার দামি জিনিস লাগে। এরপর গেলাম গেঞ্জিটা ট্রায়াল দিতে। ভাই এত দামি গেঞ্জি কিন্তু আমার মাথায় ঢুকতেছে না। আমি এনে বললাম কি গেঞ্জি দিলেন, মাথায় ঢুকতেছে না। বলে স্যার আপনি হাতার মধ্যে দিয়ে মাথা ঢুকানোর চেষ্টা করতেছেন। এরপর গেঞ্জিটা কিনলাম, গেলাম জুতার দোকানে। জুতার দোকানে গিয়ে আবার মাথা গরম হয়ে গেছে। ভাই 30-40 হাজার টাকার উপরে কোনো জুতাই নাই। আমি বললাম ভাই দামি কিছু থাকলে ওইটা দেখান। এরপর বললো স্যার এই নেন 60,000 টাকা। বলে ভাই যদি লাখ টাকার উপরে অনেক দামি কিছু থাকে তাইলে দেখান, নাহলে আমি যাচ্ছি না। বলে স্যার 1 মিনিট দাঁড়ান, আমি আনতেছি। এরপর একটা জুতা আনলো, বললো স্যার এটা হচ্ছে আমাদের দোকানে সবচেয়ে দামি জুতা, কিন্তু আপনি কিনতে পারবেন না। আমি 5 লাখ টাকার মালিক, বলতেছে আমি কিনতে পারবো না। বলছি দাম কত এটা, আমি কিনবো? বলে স্যার 7 লাখ টাকা। আমি বললাম ও এটা গোল্ডের না? বলে যে হ্যাঁ। বলে সরি গোল্ডে আমার অ্যালার্জি আছে, আপনি 60,000 টাকারটাই দেন। এরপর আমি জুতা কিনলাম, বাইরে বের হয়েছি, হঠাৎ এক বড় লোক বন্ধুর সাথে দেখা, অনেক দিন পর। বন্ধু একটা গাড়ি নিয়ে আসছে, ওর গাড়ি দেখে আমারও গাড়ি কিনতে ইচ্ছে করতেছে। আমার তো 5 লাখ টাকা আছে। বললাম দোস্ত গাড়িটা অনেক সুন্দর, কত টাকা? বলে 25 লাখ টাকা। আমি মনে মনে ভাবতেছি আমি যদি হাসো সিজন 7-এ ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটাও একসাথে হয়ে যায়, তারপরে তো এই গাড়ি কিনতে পারবো না। এরপর আমার বন্ধু বলল দোস্ত একটা অফার চলতেছে, তুই চাইলে এখন কিনতে পারো, কিস্তিতে কিনতে পারবি, কিছু টাকা এখন দিবি, পরে বাকিটা দিবি। আমি রাজি হয়ে গেলাম। দেখতেছি না আসলে এই অফারটা চলতেছে, 4.5 লাখ টাকা দিতে হবে প্রথমে। তোমার কাছে যা টাকা ছিল সব মিলালাম, পকেট টকেট সব দিয়ে দিলাম, কিন্তু 5 টাকা শর্ট, 5 টাকার জন্য আমি গাড়ি কিনতে পারতেছি না। বন্ধুর কাছে চাইলাম, ওর কাছেও নাই। এরপর কি করবো, বাইরে গেলাম, দেখতেছি একটা ভিক্ষুক বসে আছে। ওকে গিয়ে বললাম আঙ্কেল আমাকে 5 টাকা দিবেন? বলে 5 টাকা দিয়ে তুই কি করবি? বলে একটা গাড়ি কিনবো। বলে ধর এ 10 টাকা, আমার জন্য একটা কিনে নিয়ে। এরপর আমি গাড়ি কিনলাম। গাড়ি কেনার পর 2 বন্ধু মিলে প্ল্যান করলাম আজকে লং ড্রাইভে বের হবো। আমি আমার দামি জুতা পরে নিচ্ছি, দুবাইয়ের গেঞ্জি গায়ে দিছি। ভাই আমার সেই লাগতেছিল, আমি দুবাইয়ের গেঞ্জিটা উল্টায় পাল্টায় দেখতেছি। হঠাৎ দেখি কোনা দিয়ে একটা লেখা মেড ইন বাংলাদেশ। এরপর বন্ধুর সাথে বের হলাম, সারা রাত ঘুরলাম, মাঝ রাতে আমি বাসায় ফিরতেছি। ওর বাসায় চলে গেছে, আমি একা ফিরতেছি। হঠাৎ ওই রাস্তায় আবার এসে গেছে যেখানে আমি 5 লাখ টাকা পাইছিলাম। ওখানে দেখি আজকে আরেকটা ব্যাগ, সেম একটা ব্যাগ। আমি তো খুশি হয়ে গেছি। আমি গাড়ি থেকে নেমে ব্যাগটা খুলতেছি, আমার তবলার মধ্যে কি একটা এসে পিস্তল ধরছে। বললাম কে রে তুই? এরপর আর আমার কিছু মনে নাই, শুধু এটাই মনে আছে আমার ওপর অনেক অত্যাচার হয়েছিল। এরপর কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরছে, ফিরে দেখি আমার পিছনে পাগল 3-4টা থাপড়াচ্ছে। বলে 5,000 টাকা দে, 5,000 টাকা দে। বলে ভাই আমার কাছে টাকা নাই। কিছুক্ষণ পর ওরা চলে গেছে। এরপর ওই পাগলটা আসতেছে, যাকেও আমি বলছিলাম আমার বাসিটা বাজে দে। ও এসে বলতেছে আমার 5,000 টাকা লাগবে না, তুই আমাকে 20 টাকা দে। বললাম কেন 20 টাকা দিয়ে কী করবি? বলে যে না একটা বিড়ি খাবো। আমি বললাম না আমার কাছে 20 টাকা নাই, এই না একটা বিড়ি আছে, এটা তুই খা। ও বললো তুই খাবি না? বলছে হ্যাঁ আমি খাবো, তুই ধরা। ও বিড়িটা ছিঁড়লো, ছিঁড়ে মাথার মধ্যে দিল। আমি বলে কি করতেছিস? বলে তুই দেখ। ও মাথার মধ্যে আগুন লাগালো, বলো দে এবার আমার হুক্কার মধ্যে টান মার। আমার খুব বাজে অবস্থা, রাস্তার মধ্যে শুয়ে আছি। তো ফাইনালি আমার এই অবস্থার জন্য দায়ী কে? আমি নিজে, কারণ গল্পটা আমি সাজেছি। মোরাল অফ দি স্টোরি কি? আপনি অনেক বড় লোক, অনেক টাকার মালিক, আমার সামনে অহংকার দেখাইতে আসেন না, কারণ কিছুক্ষণ আগে আমি 5 লাখ টাকার মালিক ছিলাম। আর অহংকার দেখাবেন, দেখালে কি হবে? ওই পথেঘাটে কেউ এসে তবলা বাজে চলে যাবে।
দুর্দান্ত আবিদ হাসান নীরব। একটু আপনাদেরকে একটু বলি, তার সম্পর্কে বলি। সে বাদ পড়ে যায় লাস্ট যে বাদ পড়ে তার আগের জন ছিল, সেখান থেকে ঘুরে দাঁড়াতে দাঁড়াতে একেবারে মাঝখানে চলে এসেছে এবং সবার মনের মাঝখানে ও থাকবে। ওকে সবার কাছে শুনবো, কিন্তু শুরুতে এদিক থেকে আমরা শুরু করতে চাই। শুরুতে অপু বিশ্বাস। আমি অনেকবার কন্ট্যাক্ট করছিলাম যে আমাকে নিয়ে কিছু একটা বলুক, কারণ লাস্টের হুক্কাটা এত জোস ছিল। পরে দেখলাম হুক্কার গল্পই বললো, আমার দিকে তাকিয়ে কিছুই বললো না। দেখা যাক, পূজার জন্য ওয়েট করি। থ্যাংক ইউ, কিপ ইট আপ, থ্যাংক ইউ। ওকে, আমিন খান বলবে এবার। না, আর 2-3 মিনিট বললে হয়তো সত্যি আমার দম বন্ধ হয়ে আসতো। ভিতরে আমার একদম খুব বাজে অবস্থা হয়ে যাচ্ছিল, বাঁশি বাজাতেই হবে। টু গুড ম্যান, টু গুড। মানে তোমার এই ইমপ্রুভমেন্ট দেখে আমাদের নিজেদের ভাল লাগে যে আমরা মনে হয় রাইট মানুষকে চুজ করতে পেরেছি। আমাদের কথা বাদ দাও, তুমি যে নিজেকে চেঞ্জ করার জন্য যতটুকু এফোর্ট দিয়েছো এবং ইচ্ছে করলে যে অল্প সময়ের মধ্যে নিজেকে চেঞ্জ করা যায়, তার বাস্তব উদাহরণ তুমি। এবং তুমি নিজেকে স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে অন্য উচ্চতায় নিয়ে গেছো এবং তুমি একটা নিজস্ব প্যাটার্ন তৈরি করে ফেলেছো স্ট্যান্ড আপ কমেডি, নিজস্ব আলাদা প্যাটার্ন তৈরি করে ফেলেছো। বিউটিফুল ছিল, এক্সেলেন্ট। ও ঘুরে ফিরে আসছিল যে গল্পটা তো আমিই লিখছি। দারুণ। শবনম ফারিয়া। I'm so proud of him. I'm extremely proud of him. যে ও যেভাবে নিজেকে ইমপ্রুভ করেছে, it was আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি। ও কালকে ওকে আমি জিজ্ঞেস করেছি যে তুই যদি উইনার হস তুই কি নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড? বললো যে আপনার সাথে ডেটে যাওয়া নিয়ে। তাই আমি বললাম যে আমাদের যে পার্থক্য তাতে তো তোকে তোর মা মনে হবে আমাকে, তো আমি তোকে ফ্যান্টাসি কিংডমে নিয়ে যেতে পারি। ফ্যান্টাসি কিংডম কনফার্ম। ওকে, প্রিয় দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখি, যে হবে চ্যাম্পিয়ন তাকে দেওয়া হবে মার্সেলের তরফ থেকে 5 লাখ টাকা। আর শবনম ফারিয়ার পক্ষ থেকে ঘোষণা এসছে যে চ্যাম্পিয়ন হবে তাকে নিয়ে তিনি ডেটে চলে যাবেন। ডেটে যাবেন কোন ডেটে? মানে টেলিকাস্ট হচ্ছে, মানে কোন ডেটে যাবেন আর কি? কেন আপনার কোনো রিকোয়ারমেন্ট আছে? ওকে, আমার কিছু আমি উইনারের সাথে ওটা আলোচনা করে নিব। ওকে, তুষার খান এবার। খুব ভালো ছিল নীরব, খুব ভালো ছিল। ওকে, সবাই যখন ফাইনালে কে কি করবে এই আইডিয়া নিয়ে দৌড়াচ্ছিল, সে তখন হাতিয়ার হিসেবে বেছে নিল যে ওকে, যে মার্সেল হাসতে যে 5 লাখ টাকা দেয় সেই টাকা দিয়ে কি করবে সেটাকে সে হাতিয়ার হিসেবে বেছে নিল। অসাধারণ একটা। ওকে, পূজা কেরির কেমন লেগেছে জানতে চাই। ফার্স্ট অফ অল আমার জানার খুবই ইচ্ছা, সে যখন প্রথম ঢুকলো দেখি তার চোখ আর শবনম ফারিয়াপুর চোখ সবসময় এক, মানে সে তাকেই সবকিছু সব বলছে। পার্টিসিপেন্ট আমার দিকে তাকিয়ে চোখ বলে। না ওনার একটু বেশি ছিল। হ্যাঁ, হ্যাঁ, বিকজ আমি ওকে অ্যাডপ্ট করবো আর কয়েকদিন পর। নীরব, এই জন্য আমি মনে মনে এটা ভেবেছিলাম যে তার যখন পারফরমেন্স শেষ হবে আমি এটা জিজ্ঞেস করবো যে কোনো কানেকশন কি আছে নাকি। যাই হোক, বুঝতে পেরেছি ডেটের কথা শুনে আপনার নাম নীরব, বাট আপনার পারফরমেন্স দুর্দান্ত। আমার একটা বাজে অভ্যাস আছে, আমি যখন খুব হাসি আমি আমার সামনে যে থাকবে ওকে থাপড়াই। মানে থাপড়াইতে পারিনি, আমি যদি সেই সুযোগটা থাকতো, যদি ক্যামেরা না থাকতো, আমি থাপড়াতে শুয়ে পড়তাম। না, এত ভালো লেগেছে। তুমি থাপড়াইতে পারো, অসুবিধা নেই। আপনার উপর দিয়ে এত প্রেসার যাচ্ছে, আমি আর প্রেসার না দেই ভাইয়া, প্লিজ। যারা আসছে, যারা পারফর্ম করছে, আপনার উপর দিয়ে দিচ্ছে, আমি আর না দেই। বাচ্চা মানুষ আমি, আমাকে মাফ করে দেন। খুব ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে। সবাই তো দারুণ প্রশংসা করলো, কিন্তু কেন শুধুমাত্র এই একদিকে তাকানো? দুই পাশে দুই এত সুন্দর নায়িকা রয়েছে। আমার পারফরমেন্স দিকে মন থাকবে না, দুই দিকে চলে ও বাবা, তার মানে অন্য কোনো কারণ নাই, মনোযোগ নষ্ট হবে, ভাবেন একটা অবস্থা। একটা জিনিস শুনো, সেভিংস অ্যাকাউন্ট একটা জিনিস, আর এটা হচ্ছে চলতি অ্যাকাউন্ট। হ্যাঁ। সো তো চলতি অ্যাকাউন্টের জন্য সেভিংস নষ্ট করবে না। বাহ, ওকে, তুমি তো 5 লাখ টাকা নিয়ে পড়ে আছো, কিন্তু কোটি টাকার কাবিন যার, অপু বিশ্বাস বলবে। ওকে, আমার
আমার আসলে খাটটা নিয়ে একটু আলোচনা ছিল। কারণ আমাকে তো বলা হলো কোটি টাকার কাবিন, নিশ্চয়ই বিয়ে। তো বিয়ের পর আসলে খাটটাই কেন এত স্ট্রং হতে হবে? খাটাখাটনির জন্য। ও মাই গড, বাট সিরিয়াসলি মানে এইটুকুই বলতে পারি, যেটা আমিন ভাই, ফারিয়া আপু এবং তুষার ভাই বলছিলেন বারবার, যে তারা ডে বাই ডে যে জায়গায় পৌঁছে যাচ্ছে তারা প্রাউড ফিল করছে। আর আজকে আমরা গেস্ট হয়ে এসেছি, আমরা হয়তো আগে পিছে কিছুই জানি না, বাট এই মুহূর্তে যেটা দেখছি সিরিয়াসলি যে আমাদের বাংলাদেশের মানুষের এত প্রতিভা, জাস্ট সুপার অ্যান্ড কিপ ইট আপ অ্যান্ড ভেরি কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ। ওকে, মানে ওর অনেকগুলো মাথার মধ্যে কিন্তু ঘুরছে, সেই তবলা বাজানো থেকে শুরু করে, সেই বাঁশি বাজানো থেকে শুরু করে, লাস্টে তো একেবারে হুক্কা হুয়া। আচ্ছা, আমরা এই হুক্কার অনারে আমরা সবাই একসাথে একবার বলবো হুক্কা হুয়া। ওকে, আর অপু বিশ্বাস উনি আবার চলে গেছে এত কিছু বাদ দিয়ে সেই খাটে পড়ে আছে। উনি বলছে খাট দিয়ে কি হবে, ও তো খাটে। আবিদ হাসান নীরব মনে থাকবে, অসাধারণ। 5 লাখ টাকার কি কি প্ল্যান হতে পারে আমি জানি না, ও কয় টাকার প্ল্যান করবে আমি জানি না, ওর ভাগ্যে কি আছে। 5 লাখ টাকা আছে? যে হবে চ্যাম্পিয়ন। আরে ওটাই তো বলতেছি, আছে এখন। অবশ্যই অবশ্যই একটু দিয়ে দিন, লাগবে। ওকে, ডেটে গেলে ও ঘটনা তো অন্য জায়গায়। যে হবে চ্যাম্পিয়ন তাকে নিয়ে শবনম ফারিয়া ঘুরতে যাবে, ডেটে যাবে, মানে যার 5 লাখ টাকা তার সাথে ঘুরতে যাবে। আরে বাবা, আমি তো ভেবেছি যে এটা ওনার মহানুভবতা। সর্বনাশ। ওকে ওকে, আবিদ হাসান নীরবের জন্য জোরে কথা। থ্যাংক ইউ।